উপনির্বাচনের ফল বলে দিচ্ছে, গ্রাফ নামছে। এরপর উত্তরপ্রদেশ, বাংলা এবং আরও কিছু উপনির্বাচন আছে। তারপর মহারাষ্ট্র, হরিয়ানা, তার কিছুদিন পরে ঝাড়খণ্ড এবং তারপরে বিহার, উত্তরপ্রদেশ। এক ধারাবাহিক পতন আমরা দেখব। দক্ষিণপন্থার ক্ষয়ের ছবি উপভোগ করব আমরা। কেন? সেই উত্তর খোঁজার আগে আসুন একবার দেখে নিই কেন মানুষ লোকসভা নির্বাচনে বিজেপির ওই বিরাট প্রচারে কান দিলেন না। রাম মন্দির থেকে বিশ্বগুরু, কোনো প্রচারই কাজে আসলো না, বা বলা যাক ওসবের পরও সংখ্যাগরিষ্ঠতা থেকে 33টা আসন কম পেল বিজেপি। কারণ মানুষ 10 বছরের একটা সরকারের কাছে ভাত চেয়েছিল, চাকরি চেয়েছিল, জিনিসপত্রের দাম খানিক কমবে এটা আশা করেছিল, চিকিৎসার খরচ খানিক কমবে এটা আশা করেছিল। মোদ্দা কথা হলো, কাজ চেয়েছিল, বুকনি নয়। ইডি যাচ্ছে, সিবিআই রেড করছে, বিরোধী নেতা সমর্থকদের ধরে ধরে জেলে পুড়ছে, রোজ রোজ দুর্নীতির বিরুদ্ধে লম্বা চওড়া বুকনি দিচ্ছেন প্রধানমন্ত্রী, অথচ তার পরের দিনেই হুবহু ওই একই বা তার থেকেও বড় আরেক দুর্নীতিবাজ নেতা শুরুত করে বিজেপিতে ঢুকে পড়ছে। মানুষ প্রথমে বিভ্রান্ত হয়েছে, তারপরে এই খেলাটা ধরে ফেলেছে। যে বিজেপি 2014-তে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছিল, তাদের নেতা সেদিন বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, আর তারপরে মানুষ বুঝেছিল সেটা একটা বিশুদ্ধ বাওয়াল, 100% মিথ্যে বকওয়াস। কাজেই 2020 বা কাছাকাছি ওই সময় থেকেই বিজেপির ওই দুর্নীতি নিয়ে যাবতীয় এজেন্ডাতে মানুষ কান দেয়নি। কান দেবার কোনো দরকারও ছিল না। এবং আরেকটু খতিয়ে দেখলে বোঝা যাবে, আমাদের দেশের হরেক কিসিমের রাজনৈতিক দলের নেতাদের দুর্নীতি দেখতে দেখতে মানুষের একটা বদ্ধমূল ধারণা হয়েছে যে যে যায় লঙ্কায় সে হয় চোর। তারা এই দুর্নীতিটাকে বাদ দিয়ে বাকি বিষয় নিয়ে ভাবতে চায়। আমাদের রাজ্যেও একই কথা প্রযোজ্য। প্রায় পুরো শিক্ষা দফতর জেলে। তৃণমূলের একজন নেতাকে দেখলে মনে হয় বাবা ছিলেন আদি কলকাতার জমিদার। খালপাড়ে বাঁশের থেকে হেলান দিয়ে রাজনীতি কর্নেওয়ালারা এখন 250 থেকে 300 কোটি টাকারও মালিক। কিন্তু মানুষ সামহাউ, আপনি চান বা না চান, আপনার ভালো লাগুক বা না লাগুক, এটা মেনে নিয়েছে। একেবারে বাড়াবাড়ি হলো অন্য কথা। মানে আজ পার্থ চ্যাটার্জি নির্বাচনে দাঁড়িয়ে জিতে আসতে পারবেন না, কিন্তু তার সমকক্ষরা পারবে। বিরোধী দলনেতাকেই তো দেখা গেছে ক্যামেরার সামনে টাকা নিতে। তার অর্থনৈতিক বাড়বাড়ন্ত নিয়ে মানুষের কিছুই জানা নেই এমনও তো নয়। কিন্তু ওই যে মানুষ দুর্নীতি আর রাজনীতিকে একই চোখে দেখে। রাজনীতি করছে, দুর্নীতি করবে না, তাই কি হয়? তাই অপেক্ষাকৃত কম দুর্নীতিবাজ বাম নেতাদের দেখে মনে হয় সত্যিই তো ক্ষমতায় থাকতে বড়জোর একটা ফ্ল্যাট কিনেছে বা একটা বাইক, শালির চাকরি দিয়েছে। কিন্তু আরও অনেকের চাকরি তো দিয়েছে। 15 লক্ষ টাকা রেট তো ছিল না। আপাতত সাধারণ মানুষের কাছে দুর্নীতি খুব সাধারণ ব্যাপার। খুব বেশি হলে সামান্য চোখে লাগে, না হলে তা নিয়ে মানুষ চিন্তিত নয়। এর প্রায় পুরো কৃতিত্ব বিজেপি বা বলা যাক মোদি শাহ সরকারের। তারপরে ধরুন পার্টি উইথ আ ডিফারেন্স, এই দলের এক ঐতিহ্য আছে, এই দলের এক ইতিহাস আছে ইত্যাদি বলার পরে দেখা গেল এই দলের 60% অন্য দল থেকেই ভাঙিয়ে আনা, এবং তারাই মাথা। শিবরাজ সিং চৌহানকে বোঝানো হলো মাথা কিন্তু জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দিলীপ ঘোষকে বোঝানো হলো মাথা কিন্তু শুভেন্দু অধিকারী, সর্বানন্দ সোনোয়ালকে বোঝানো হলো হিমন্ত বিশ্ব শর্মা হলো মাথা, দেবেন্দ্র ফডনাভিসের ওপরে বসলেন একনাথ শিন্ডে, তাতেও হলো না। তারপরে এলেন অজিত পাওয়ার। এরকম সর্বত্র। কাজে ওই যে দলের ঐতিহ্য, দলের এক ডিসিপ্লিন, ইতিহাস ইত্যাদির কথা শুনলে মানুষ হেসেছে। 2014 থেকে ভারতীয় জনতা পার্টি এক অন্য দল হয়ে উঠেছে ধীরে ধীরে। তারপরে এক বিরাট অস্ত্র ছিল পাকিস্তান। কিছুদিন আগে পর্যন্ত অনেকের ফেসবুকে প্রায় প্রতিটা বিজেপি বিরোধী পোস্টে লেখা হতো, তুই তোর বউকে এদেশে রেখে পাকিস্তান চলে যা। কি কাণ্ড! যদিও একবার পাকিস্তান ঘুরতে যাবার শখ আমার বহুদিনের, তো সেই পাকিস্তানে যাবার নির্দেশ বা পাঠিয়ে দেবার হুমকি কিন্তু এখন আর নেই। পাকিস্তানের এমন দশা যে সেসব বলারও কোনো মানেই হয় না। ওদিকে চীন নিয়ে এককালে দারুণ সরব ছিল কংগ্রেসিরা। চীনের দালাল বলতো কমিউনিস্টদের। সেই চীন আজও আলোচনাতে আছে। কিন্তু মোদিজি জানেন ওদিকে বেশি এগোলে বিপদ। কাজেই এখন উল্টে কংগ্রেস বলছে চীন সীমান্তে ডেরা বাঁধছে, বিজেপি চুপ কেন? সব মিলিয়ে পাকিস্তান চীন যুদ্ধ, দেশপ্রেমের তাগড়া অস্ত্রটাতেও জং ধরেছে। তাহলে রইল কি? তীব্র ঘৃণা,
সংখ্যালঘুদের প্রতি তীব্র ঘৃণা, এক হিন্দু মুসলমান মেরুকরণ এবং তার প্রস্তুতি হিসেবেই এক, মুসলমান মানুষজনকে চাকরি থেকে, শিক্ষা থেকে, সর্বত্র, প্রশাসন থেকে রাজনীতির প্রতিটা স্তরে বাদ দেওয়ার এক মাস্টার প্ল্যান। 2, তার বিপরীতে কেবল হিন্দু উচ্চবর্ণ নয়, বরং উচ্চবর্ণের নেতৃত্বে কায়স্থ, শূদ্র, দলিত, আদিবাসীদের একজোট করা, এক বড় হিন্দু ব্র্যাকেটের মধ্যে আনার পরিকল্পিত কাজ। 3, দলের একেবারে তলার সমর্থকরা যে ঘৃণা ছড়াতো, যে হেট স্পিচ নিয়ে হাজির হতো, সেটা শীর্ষ নেতৃত্বকে দিয়েই করানো। এই 3টে বিষয়কে সামনে রেখেই তারা কাজ করছিল। নির্বাচন আসতেই তারা এগুলোকেই তাদের মূল ইস্যু হিসেবে নিয়ে হাজির হলো, কারণ অন্য অস্ত্রগুলো ইতিমধ্যেই অচল হয়ে গেছে। এবং এটাই ছিল সবথেকে বড় সমস্যা। মানুষ ভাত চায়, চাকরি চায়, জল চায়, স্বাস্থ্য, শিক্ষা চায়। মানে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে একটা বিরাট গ্যাপ। এরই সঙ্গে যোগ হলো অ্যারোগেন্স, ঔদ্ধত্য, 400 পারের স্লোগান। বিরোধীরা লুফে নিয়েছিলেন সেই তোল্লাই ক্যাচ। বলেছিলেন 400 চায় কারণ ওরা আপনার সংবিধানকেই কেড়ে নিতে চায়। আপনার সব গেছে, এবারে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানটুকুও যাবে। মানুষ কংগ্রেসের কথায় বিশ্বাস করেছে, বিরোধীদের কথায় বিশ্বাস করেছে। বিজেপি 240-এ চলে গেছে। উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ খানিক না বাঁচালে এবারে কবরে চলে যেত বিজেপি দল। ক্যাডার বেসড পার্টি হারলে কবরে যায়, এটাই সাধারণ নিয়ম। সোভিয়েত কমিউনিস্ট পার্টি থেকে, ন্যাৎসে পার্টি থেকে হিন্দু মহাসভা মুছে গেছে, বিজেপিও ইতিহাস হয়ে যেত। তো আমরা যারা সাধারণভাবে রাজনীতি ইত্যাদি নিয়ে কথা বলি, রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ে আলোচনা করি, সবাই ভেবেছিলাম আফটার অল এটা হার নয়, কিন্তু বিরাট ধাক্কা। কিন্তু যেহেতু হার নয়, তাই সামলে নেবার সুযোগ থাকছে, সামলেও নেবে। আরএসএস এর স্টান্স দেখে মনে হচ্ছিল ওরা এই বিপর্যয়কে আটকানোর জন্য কিছু আত্মসমালোচনা, আহারে এরকম তো করাটা গণতন্ত্র নয়, উহুরে এসব কি আমাদের মানায়, দেখেছো ঔদ্ধত্য, মানুষ ভালোভাবে নেয় না, ইত্যাদি প্রভৃতি বলে আবার মানুষের কাছে এক অন্য ছবি তৈরি করে নেবে। আবার উঠে দাঁড়াবে বিজেপি।